আসসালামু আলাইকুম। আমরা এখন যে দফার কাজটা করব সেই দফার কাজ কিন্তু আমরা এর আগে অর্থাৎ প্রথম প্ল্যান থেকে এই দফাটার কাজ কিন্তু করেছিলাম। তো সেই দফাটা দেখো, বলা হচ্ছে যে চিত্রে প্রদর্শিত ইমারতের কক্ষ দুইটির মেঝেতে এক স্তর ইটের ফ্ল্যাট সোলিং করতে মালামাল বাবদ মোট কত খরচ হবে। অর্থাৎ আমরা এই রুম এবং এই রুম অর্থাৎ কক্ষ যে দুইটা আছে, দুইটা বেডরুম, এই দুইটা বেডরুমের জন্য মেঝেতে যদি ফ্ল্যাট সোলিং করি, এক স্তর ইটের ফ্ল্যাট সোলিং, তাহলে সেই ফ্ল্যাট সোলিংয়ের জন্য কি পরিমাণ খরচ করতে হবে মালামাল বাবদ, সেই খরচের পরিমাণটা বের করতে হবে। তাহলে আমরা প্রথমে কি করব, যে এই দুইটা কক্ষের জন্য ইটের ফ্ল্যাট সোলিং করতে কি পরিমাণ কাজ করতে হবে সেই কাজের পরিমাণটা বের করার পরে সেই কাজের দর বিশ্লেষণ থেকে বা সেই কাজের দর অনুযায়ী আমরা মালামাল বাবদ কত খরচ হবে সেটা বের করব। তো তোমরা যখন ইমারতের জন্য মেঝেতে ইটের ফ্ল্যাট সোলিং করছিলে তখন কিন্তু একটা বিষয় আমি মনে রাখতে বলছিলাম, যে ইটের ফ্ল্যাট সোলিং করব আমরা হচ্ছে এই দেয়াল থেকে এই দেয়াল, অর্থাৎ ভিতরের দেয়াল থেকে ভিতরের দেয়াল, কিন্তু ইটের ফ্ল্যাট সোলিংটা করা হয় মেঝের জন্য প্লিন্থ লেভেলের উপরে না, কিন্তু প্লিন্থ লেভেল বরাবর। তো দেখো আমাদের এই মাপটা 420 যে মাপটা, সেই মাপটা কিন্তু এই দেয়াল থেকে এই দেয়াল পর্যন্ত আছে, এবং এই দেয়ালগুলো কি প্লিন্থ ওভার এই প্ল্যান ওভার প্লিন্থ, তার মানে এটা যদি প্লিন্থের উপরের প্ল্যান হয় তাহলে কিন্তু এই দেয়ালের জন্য আমাদের এই প্ল্যানটা দেয়া আছে। তাহলে এই দেয়ালের জন্য যদি দেয়া থাকে, আমরা ফ্ল্যাট সোলিং করব মেঝেতে ইটের ফ্ল্যাট সোলিং করব, কিন্তু এই যে প্লিন্থ লেভেল বরাবর, এই প্লিন্থ লেভেল বরাবর, তাহলে কিন্তু আমাদের এইখানে এই 420 যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা একটু মডিফাই হবে। তাহলে এই মডিফাই কিভাবে করব সেটা কিন্তু তোমরা আগের অঙ্কে দেখে আসছো। তো কেউ যদি না বুঝে থাকো বা কারো যদি মনে না থাকে তাহলে আগের ভিডিওটা দেখে আসতে পারো, তাহলে তোমার কনফিউশন দূর হবে বা তুমি এই অঙ্কটা সহজে করতে পারবা এবং খুব শর্ট টাইমেই করতে পারবা। তো দেখো আমরা কক্ষ 1 এর জন্য এবং কক্ষ 2 এর জন্য, অর্থাৎ বেডরুম 1 এর জন্য এবং বেডরুম 2 এর জন্য আলাদা আলাদাভাবে ফ্ল্যাট সোলিংয়ের কাজের পরিমাণ বের করব, এবং সেখান থেকে আমরা মালামাল বাবদ যে খরচ হবে সেই খরচের পরিমাণটা হিসাব করব। তো আমরা সলিউশনে চলে আসলাম। আমরা হিসাব করব ইটের সোলিং কাজের পরিমাণ, ইটের সোলিং কাজের পরিমাণ। ওকে, তাহলে এইটার সোলিং কাজের পরিমাণ আমরা কক্ষ ওয়াইজ করব। এজন্য প্রথমে বেডরুম 1 তারপরে বেডরুম 2 এর জন্য করব। তাহলে আমরা এখানে লিখে নিতে পারি বেডরুম 1 এর জন্য, বেডরুম 1 এর জন্য কত ক্ষেত্রফল বা কত এরিয়ায় আমরা হচ্ছে এই ফ্ল্যাট সোলিংটা করব। অর্থাৎ ফ্ল্যাট সোলিং করার আগে তোমাকে কিন্তু জানতে হবে যে এই ফ্ল্যাট সোলিংটা আমরা কোন এককে বের করব, অর্থাৎ কাজের পরিমাণটা আমরা কোন এককে বের করব। এটা তোমাদের সবার জানা থাকার কথা যে ফ্ল্যাট সোলিং যখন করব সেই কাজের পরিমাণটা বর্গ মিটার এককে অর্থাৎ ক্ষেত্রফল এককে বের করতে হবে। তো তাহলে আমরা এটার জন্য ধরে নিলাম সেই ক্ষেত্রফলটা, অর্থাৎ বেডরুম 1 এর জন্য ফ্ল্যাট সোলিংয়ের ক্ষেত্রফল বা এরিয়া পাবো হচ্ছে A1। তো সেই A1 এর জন্য আমরা কক্ষের এই দিকের মাপটা গুণ দিব এবং এই দিকের মাপটা গুণ দিব, দিলেই কিন্তু এই এরিয়াটা পেয়ে যাব, অর্থাৎ কতটুকু ক্ষেত্রফলে বা কতটুকু এরিয়াতে ফ্ল্যাট সোলিং করা হচ্ছে। তাহলে আমরা এটা লিখতে পারি L ইন্টু বি, অর্থাৎ এটা যদি লেন্থ বলি এটা বলবো বি, বা এটা যদি লেন্থ বলি এটা বলবো বি, যেটাই হোক না কেন। তো এটা 420 দেয়া আছে আর এটা হচ্ছে 550 দেয়া আছে। এখন এই দুইটা দৈর্ঘ্য বা মাপ আমরা কিন্তু একটু মডিফাই করে নিব। তো প্রথম মাপটা আমরা এই পাশের মাপটা এল ধরে নিচ্ছি আর এটা ধরে নিচ্ছি হচ্ছে বি। তাহলে এই কতটুকু দৈর্ঘ্যে আমরা ফ্ল্যাট সোলিং করব, অর্থাৎ এই দিকে কতটুকু যে দৈর্ঘ্যে আমরা ফ্ল্যাট সোলিং করব সেই দৈর্ঘ্যটা বের করে নিব। এখন তোমরা একটা জিনিস আগের অঙ্কে লক্ষ্য করেছিলে যে আমাদের এই যে সেকশনটা দেয়া আছে এটা হচ্ছে একটা দেয়ালের সেকশন। এই দেয়ালের সেকশন থেকে আমরা যদি এই কক্ষটার জন্য এই দেয়ালের সেকশন আঁকি, তার মানে এই দিকের দেয়ালের সেকশন ঠিক সেম এরকম হবে, আবার এই দেয়ালের সেকশনটাও কিন্তু এরকমই হবে। তাহলে
আমরা যদি বলি এই দেয়ালের সেকশনটা হচ্ছে প্রথমে 25 সেন্টিমিটার চওড়া দেয়াল, তার নিচে আছে হচ্ছে 25 সেন্টিমিটার চওড়া দেয়ালের নিচে কিন্তু প্লিন্থ লেভেল আছে, সেই প্লিন্থ লেভেলের চওড়া হচ্ছে 37.5। তাহলে আমরা বলতে পারি এটা হচ্ছে 37.5। এই দেয়ালের সেকশনটা আমি ধরে নিচ্ছি এরকম, তো পুরো সেকশন না এঁকে আমি জাস্ট প্লিন্থ এবং সুপার স্ট্রাকচার যে দেয়ালটা, এই দেয়ালের দুইটা ইন্ডিকেশন করছি। আচ্ছা, এই দেয়ালের জন্য আমি যদি প্লিন্থ এই দেয়ালের সেকশন আঁকি, তাহলে ঠিক এইরকমই একটা সেকশন পাওয়া যাবে। এটা হচ্ছে সুপার স্ট্রাকচার দেয়াল, যেটার প্রস্থ হচ্ছে বা চওড়া হচ্ছে 25 সেন্টিমিটার, এর নিচে হচ্ছে প্লিন্থ লেভেল আছে, প্লিন্থ লেভেলের চওড়া হচ্ছে 37.5 সেন্টিমিটার। আচ্ছা, তো দেখো এই দেয়ালটা এবং এই দেয়ালটাই কিন্তু প্ল্যানে দেখা যাচ্ছে, অর্থাৎ প্ল্যানে যে দেয়ালটা দেখা যাচ্ছে সেই দেয়াল কিন্তু এই দেয়াল। তো দেখো এই দেয়াল থেকে এই ভিতর পর্যন্ত, অর্থাৎ এই দেয়ালের এখান থেকে এই দেয়ালের এই পর্যন্ত মাপ কত? 420। তাহলে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 420। কিন্তু আমরা ফ্ল্যাট সোলিংটা করব কোথায়? এই বরাবর। ফ্ল্যাট সোলিংটা কিন্তু এই বরাবর করব। তাহলে আমাদের টোটাল মাপ দেওয়া আছে এই দিক বরাবর হচ্ছে 420, কিন্তু আমরা ফ্ল্যাট সোলিং করব কতটুকুতে? এইখান থেকে এতটুকুতে। তাহলে এই দৈর্ঘ্যটা লাগবে, তাহলে 420 থেকে আমরা কিন্তু কিছু দৈর্ঘ্য বাদ দিব, অর্থাৎ 420 কিন্তু আমাদের হচ্ছে ফ্ল্যাট সোলিং যতটুকু করব তার থেকে বেশি। তাহলে এই 420 থেকে বাদ দিব হচ্ছে কতটুকু? দেখো, এটা যদি 37.5 হয় আর এটা যদি 25 হয়, তাহলে এই 37.5 থেকে 25 বাদ দিলে 12.5 পাওয়া যাবে। তাহলে আমরা বলতে পারি যে প্লিন্থ যে দেয়ালটা আর সুপার স্ট্রাকচার যে দেয়ালটা, সেই দেয়ালের দুইটার প্রস্থের পার্থক্য বা চওড়ার পার্থক্য হচ্ছে 12.5 সেন্টিমিটার। তো এই কথাটার মানে হচ্ছে প্লিন্থ দেয়ালটা সুপার স্ট্রাকচার দেয়ালের থেকে 12.5 সেন্টিমিটার বেশি চওড়া। তাহলে এই যে এই বাড়তি অংশটুকু এবং এই বাড়তি অংশটুকু, এই দুটা মিলিয়েই কিন্তু 12.5 সেন্টিমিটার। তাহলে তুমি বলতে পারো যে এটা হচ্ছে 12.5-এর অর্ধেক, এটা 12.5-এর অর্ধেক। ঠিক একইভাবে এটা 12.5-এর অর্ধেক, এটাও 12.5-এর অর্ধেক। তাহলে আমরা বাদ দিব কতটুকু? এই 12.5-এর অর্ধেক আর এই 12.5-এর অর্ধেক, এই দুইটা অংশ কিন্তু আমরা 420 থেকে বাদ দিলেই এই অংশটুকু পেয়ে যাব। অর্থাৎ যতটুকু দৈর্ঘ্যে আমাদের ফ্ল্যাট সোলিং করা হচ্ছে সেই দৈর্ঘ্য কিন্তু পেয়ে যাব। তাহলে আমরা এখানে বলতে পারি যে এই দিকের 12.5-এর অর্ধেক আর এই দিকের 12.5-এর অর্ধেক, তাহলে টোটাল কিন্তু 12.5ই থাকে। তাহলে আমরা বাদ দিয়ে দিব 12.5। তাহলে এই মানটা কত আসবে একটু হিসাব করে দেখো। এরপরে আমরা যখন বি বের করব, তখন বি মানে হচ্ছে এই দিকের মাপটা, এই কক্ষের এই দিকের মাপটা ধরে নিচ্ছি বি। তো টোটাল মাপ কত? 550। তো আমরা যদি এই দেয়ালের এই সেকশন আঁকি এবং এই দেয়ালের সেকশন আঁকি, তাহলে এইরকম সেকশনে কিন্তু পাওয়া যাবে। তাহলে সেখান থেকে আমি বলতে পারি এই দেয়ালের ভিতরের যে রেখাটা এবং এই দেয়ালের যে ভিতরের রেখাটা, অর্থাৎ ইনার ডিস্টেন্স হচ্ছে 550। তাহলে আমরা ঠিক এখানে বলতে পারি এই টোটালটা হচ্ছে 550। তাহলে সোলিং করব কতটুকুতে? সোলিং করব হচ্ছে এই বরাবর। তাহলে আমার এই বরাবরের বি লাগবে। তাহলে 550 থেকে যদি আমি এই অংশটুকু এবং এই অংশটুকু বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু সোলিংয়ের প্রস্থ পেয়ে যাব বা বি এর মান পেয়ে যাব। তাহলে সেই অংশটুকু কত? টোটাল এইটুকু আর এইটুকু হচ্ছে 12.5। তাহলে এখান থেকে 12.5 বাদ দিয়ে দিব। তাহলে এটাই হচ্ছে আমার দৈর্ঘ্যের সমন্বয় ছিল। তো যেই বিষয়টা তোমাদের কিন্তু আগের অঙ্কেও আমি এইভাবে চিত্র এঁকে কিন্তু বুঝিয়ে দিয়েছিলাম। তো আশা করি এখন আর কোনো কনফিউশন থাকবে না। তো এই হিসাবটা করে দেখা যাক কত হয়। এটা হচ্ছে 420 থেকে আমি বাদ দিব 12.5 এবং সেটা মিটারে নিয়ে আসবো, 100 দিয়ে ভাগ করব। তাহলে একবারে মিটারে লিখে ফেললাম, 4.075 মিটার হলো এটা। আর এটা যদি মিটারে নিয়ে আসি, 550 থেকে বাদ দিব 12.5 সেন্টিমিটার এবং যেটা আসবে সেটাকে আমি 100 দ্বারা ভাগ করে মিটারে নিয়ে আসবো। তাহলে এটা হবে 5.375 মিটার। তাহলে আমি এই কক্ষ 1-এর জন্য যতটুকু এরিয়ায় সোলিং করব সেই এরিয়ার জন্য এল পাচ্ছি হচ্ছে 4.075 মিটার আর বি পাচ্ছি হচ্ছে 5.375 মিটার। তাহলে আমরা এই এল এবং বি যদি গুণ দিয়ে দিই, তাহলে টোটাল
বেডরুম 1-এর জন্য বা কক্ষ 1-এর জন্য ফ্ল্যাট সোলিংয়ের ক্ষেত্রফল পেয়ে যাব। তাহলে এটা হচ্ছে 4.075 ইন্টু হচ্ছে 5.375। এটা আমার হিসাব করলে বর্গমিটারে আসবে। তাহলে সেই কত বর্গমিটার হবে একটু দেখে নেওয়া যাক। 21.9 বর্গমিটার। তাহলে কিন্তু আমি এই কক্ষ 1-এর জন্য বা বেডরুম 1-এর জন্য যতটুকু ফ্ল্যাট সোলিং করব সেই ফ্ল্যাট সোলিংয়ের পরিমাণ বা কাজের পরিমাণটা পেয়ে গেলাম। সেই কাজের পরিমাণটা কত? 21.9 বর্গমিটার। এখন আমি করব হচ্ছে বেডরুম 2-এর জন্য ঠিক একই প্রসিডিউর। বেডরুম 2, তাহলে বেডরুম 2-এর জন্য যে পরিমাণটা পাবো বা কাজের পরিমাণ পাবো সেটা ধরে নিচ্ছি A2। আচ্ছা, তাহলে সেই A2 কি হবে? এই বেডরুম 2-এর জন্য যে এইদিকে যে মাপটা পাবো আর এইদিকে যে মাপটা পাবো এই দুইটা মাপ গুণ করলে কিন্তু আমি A2 পেয়ে যাবো, অর্থাৎ বেডরুম 2-এর জন্য ফ্ল্যাট সোলিংয়ের ক্ষেত্রফল বা এরিয়া পাবো। তাহলে এখানেও আমি বলতে পারি যে L ইন্টু B। তাহলে এই বেডরুম 2-এর জন্য L আর B এর মান বের করব। তো ফুটিং যদি এই দেয়ালের ফুটিং আর এই দেয়ালের ফুটিং যদি আঁকি তাহলে সেম এরকম চিত্রই হবে, এবং সেখান থেকে আমি বলতে পারবো এই দিকের মাপটা, অর্থাৎ এই রুমের এই ভেতরের দেয়াল থেকে এই ভেতরের দেয়াল পর্যন্ত মাপ হচ্ছে 420। তাহলে এই 420 থেকে এটাকে বলতে পারি হচ্ছে 420। তাহলে টোটাল যদি এই দেয়াল থেকে এই দেয়াল যদি 420 হয় তাহলে এই প্লিন্থ দেয়াল থেকে প্লিন্থ দেয়াল পর্যন্ত কত হবে? তাহলে আমরা বলতে পারি 420 থেকে 12.5 বাদ দিব, তাহলে এই মানটাই কিন্তু আসবে। তো এই ক্ষেত্রে আমি এই আগের মানটাই লিখে দিতে পারবো, যেহেতু সেম মান ছিল, এটাও 420 ছিল এটাও 420 ছিল, 12.5 বাদ দিলে একই মান আসবে। তো এখানে লিখে দিতে পারি 4.075 ইন্টু বি এর মান কত আসবে দেখো, যে এটা টোটালটা হচ্ছে এই ভিতরের দেয়াল থেকে এই ভিতরের দেয়াল পর্যন্ত হচ্ছে 400। তাহলে আমি যদি এই দেয়ালের সেকশন আঁকি এবং এই দেয়ালের সেকশন যদি আঁকি এরকমই একটা সেকশন পাবো। তো এই মাপটা হচ্ছে, এদিকের মাপটা হচ্ছে 400, অর্থাৎ এই দেয়াল থেকে এই দেয়াল, তার মানে হচ্ছে এই দেয়াল থেকে এই দেয়াল হচ্ছে 400। এই 400 থেকে আমি বাদ দিব কতটুকু? এদিকে 12.5-এর অর্ধেক, 12.5-এর অর্ধেক, টোটাল হচ্ছে 12.5। তাহলে এখান থেকে আমি বির মান বের করব। টোটাল ছিল 400, তাহলে প্লিন্থ থেকে প্লিন্থ পর্যন্ত ডিস্টেন্স হচ্ছে 12.5, বাদ দিলে আমি পাবো। তাহলে সেই মানটা 400 বিয়োগ 12.5 ভাগ হচ্ছে 100, অর্থাৎ যে মানটা পাচ্ছি সেটাকে 100 দ্বারা ভাগ করে আমি মিটারে নিচ্ছি। তাহলে এটা হচ্ছে 3.875 মিটার। তাহলে বেডরুম 2-এর জন্য এল এবং বি এর মান পেয়ে গেলাম। তো এটা গুণ করে দিলেই কিন্তু বেডরুম 2-এর জন্য সোলিং কাজের পরিমাণ পেয়ে যাব। তাহলে এই মানটা গুণ করে আসবে হচ্ছে 15.8 বর্গমিটার। তো দেখো আমাদের এই প্রশ্নে বলা হচ্ছিল যে চিত্রে প্রদর্শিত ইমারতের কক্ষ দুটির জন্য, শুধুমাত্র দুইটা কক্ষের জন্য বলছে, এখানে কিন্তু বারান্দার কথা উল্লেখ নাই, এজন্য আমরা বারান্দার জন্য এই পরিমাণটা হিসাব করব না। তো জাস্ট যেহেতু কক্ষ বলছে দুইটা, তাহলে দুইটা কক্ষের জন্য কিন্তু সোলিং কাজের পরিমাণ বের হয়ে গেল। এখন আমরা কিন্তু এই দুইটা যোগ করে দিব, দিলে টোটাল দুইটা কক্ষের পরিমাণ একসাথে চলে আসবে। তো আসার পরে আমরা যে পরিমাণটা পাবো সেই পরিমাণ থেকে মালামাল বাবদ কত খরচ হবে সেটা হিসাব করব। এখন সেই মালামাল কিভাবে হিসাব করতে হয় এই বিষয়টা কিন্তু তোমাদের আগে থেকে জানা নাই, তাহলে এই বিষয়টা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করো যে আমরা মালামাল কিভাবে হিসাব করব। তাহলে আমরা এখানে লিখব মোট সোলিং কাজের পরিমাণ। ডিস্টার্ব করতেছে। তাহলে আমরা পাচ্ছি হচ্ছে মোট সোলিং কাজের পরিমাণ, সোলিং কাজের পরিমাণ শুধুমাত্র দুইটা কক্ষের জন্য, সেটা হচ্ছে 21.9 যোগ হচ্ছে 15.8। এই দুইটা যোগ করলে কত আসবে একটু বের করে নাও। 21.9 প্লাস 15.8, এটা আসছে 37.7 বর্গমিটার। তাহলে আমরা কিন্তু এখন টোটাল হচ্ছে
দুইটা কক্ষের জন্য সোলিং কাজের পরিমাণ পেয়ে গেছি। তো এই সোলিং করতে কি কি মালামাল লাগবে সেটা কিন্তু তোমরা জানো। তো সোলিং করতে আমাদের শুধুমাত্র ইট লাগে, অর্থাৎ ইটটা আমরা সোলিংয়ে সাজিয়ে দিব এবং সেই ইটের যে ফাঁকা অংশ থাকবে তো সেখানে কিন্তু আমরা বালি দ্বারা পূরণ করে দিব। তার মানে সোলিং করতে মালামাল লাগবে হচ্ছে ইট আর হচ্ছে বালি। তাহলে আমরা এখন বালির পরিমাণটার হিসাব করব এবং সেখানে কত খরচ হয় সেই বিষয়টা নিয়ে একটু কাজ করব। তো দেখো এখানে কিন্তু তোমার দর দেয়া নেই, স্পেসিফিকভাবে কোনো দর দেয়া নেই, অর্থাৎ বালি প্রতি ঘনমিটারে আমরা কিনি। তো সেই প্রতি ঘনমিটার বালির কি পরিমাণ দাম হবে সেই দামটা কিন্তু এখানে উল্লেখ করা নাই। তার মানে তুমি এখানে একটা যুক্তিসঙ্গত দর কিন্তু এখানে ধরে নিতে হবে। তো সেই যুক্তিসঙ্গত দর মানে হচ্ছে বর্তমান বাজার দর যেরকম চলবে তার থেকে কিছু কম বেশি হলে সমস্যা নাই, কিন্তু যদি অনেক বেশি কম বেশি হয় বা অযৌক্তিক কোনো কিছু ধরে ফেলো তখন কিন্তু সমস্যা। তো এই ক্ষেত্রে এই দর বিশ্লেষণের ক্ষেত্রে তুমি যুক্তিগত বা যুক্তিযুক্ত যত দর ধরে নিতে পারো কোনো সমস্যা নাই, যদি সেটা দেয়া না থাকে। তো এখানে যেহেতু দেয়া নাই তাহলে আমি এখানে এই বালির জন্য কি পরিমাণ খরচ হবে সে দরটা ধরে নিব। তো ধরে নিচ্ছি যে বালির 1 ঘনমিটারের দাম হচ্ছে, এখানে ধরে নিচ্ছি লেট 1 ঘনমিটার বালির মূল্য, অর্থাৎ তুমি যেটা ধরে নিবা সেটা কিন্তু উল্লেখ করে দিতে হবে। 1 ঘনমিটার বালির মূল্য হচ্ছে 1200 টাকা। আচ্ছা, এখন আমরা মোট সোলিং কাজ করছি এই দুইটা কক্ষের জন্য কত, সেটা হচ্ছে 37.7 বর্গ মিটার। এখন তোমরা কিন্তু জানো যে 1 বর্গ মিটার কাজের জন্য বালির প্রয়োজন হয় 0.2 ঘনমিটার। যদি মনে না থাকে এটা একটু নোট করে নাও। নোট 1 বর্গ মিটার সোলিং কাজে বালি লাগবে বা লাগে, সেটা হচ্ছে 0.02 ঘনমিটার। তার মানে আমরা যদি 1 বর্গমিটার সোলিং কাজ করি তাহলে সেখানে বালি লাগবে হচ্ছে 0.02 ঘনমিটার। তাহলে আমরা সোলিং করছি কত বর্গমিটার? 37.7 বর্গমিটার। তাহলে একের জন্য যদি এত ঘনমিটার লাগে তাহলে এত বর্গমিটারের জন্য কত ঘনমিটার লাগবে, তাহলে এটার সাথে এটা গুণ করে দিলেই কিন্তু পাওয়া যাবে। তাহলে আমরা এখন বালির পরিমাণ বের করব। বালির পরিমাণ সেটা হচ্ছে টোটাল আমাদের 37.7 বর্গমিটার সোলিং কাজ করা হয়েছে। 1 বর্গমিটারের জন্য বালি লাগে 0.02, তাহলে এটা গুণ করে দিলে আমরা টোটাল 37.7 ঘনমিটারের জন্য কত বর্গমিটারের জন্য কত ঘনমিটার বালি লাগবে সেটা বের করব। 37.7 ইন্টু 0.02, তাহলে এই কাজটার জন্য আমার বালি লাগবে হচ্ছে 0.754 ঘনমিটার। তাহলে বালির পরিমাণ কিন্তু আমি ঘনমিটারে পাইছি। তো তোমাদের এই বিষয়টা খুবই মনে রাখা প্রয়োজন যে 1 বর্গমিটার সোলিং কাজে বালি লাগবে হচ্ছে 0.2 ঘনমিটার। এই বিষয়টা তুমি যদি মনে রাখো তাহলে তোমার প্রশ্নে এটা দেয়া থাক বা না থাক তাহলে কিন্তু তুমি সলিউশনটা খুব ইজিলি করতে পারবা বা তোমার মধ্যে কোনো কনফিউশন আসবে না। আর যদি তুমি এটা না জানো তাহলে এখানেই কিন্তু থেমে যেতে হবে, তার মানে তুমি কিন্তু এই অঙ্কের জন্য আর সামনে আগাতে পারবা না। তো এই বিষয়টা তোমার মাথায় রাখা খুব জরুরি। তো এখানে আমাদের বালির মূল্যটা কিন্তু এখানে দেয়া নাই প্রশ্নে। তো যেহেতু দেয়া নাই এজন্য আমি যুক্তিসঙ্গত একটা মূল্য ধরে নিব। তো আমি ধরে নিচ্ছি যে 1 ঘনমিটার বালির বর্তমান বাজার মূল্য হচ্ছে 1200 টাকা। তাহলে কত ঘনমিটার বালি ইউজ করা হচ্ছে এখানে তার সাথে এই 1200 টাকা গুণ দিলেই কিন্তু আমার টোটাল বালির জন্য খরচের পরিমাণ বের হয়ে যাচ্ছে। অর্থাৎ আমি এখানে লিখতে পারি যে খরচের পরিমাণ অর্থাৎ বালির জন্য কত টাকা খরচ হবে সেটা হচ্ছে 1 ঘনমিটারের জন্য 1200 টাকা। তাহলে কত ঘনমিটার বালি এখানে ইউজ করা হচ্ছে? 0.754 ঘনমিটার বালি ইউজ করা হচ্ছে। তাহলে এটা দিয়ে আমি যদি গুণ দিই 1200 টাকাকে তাহলে টোটাল আমার বালির জন্য টাকার পরিমাণ আসবে 904.8 টাকা। তাহলে এটাকে আমি রাউন্ড ফিগার ধরতে পারি 910 টাকা অথবা 905 টাকাও ধরতে পারো, কোনো সমস্যা নেই। তো আমি 905 টাকায় ধরি, 905 টাকা।
904 আসছে। এখন এই সোলিং কাজে বালি লাগে আর হচ্ছে ইট লাগে, তো বালির জন্য আমি খরচের পরিমাণ কিন্তু বের করে ফেলছি। এখন ইটের পরিমাণ বের করব এবং ইটের যে দর আছে সেই দরটা আমরা ধরে নিব, যেহেতু এখানে দেয়া নাই সেই দর অনুযায়ী ইটের খরচের পরিমাণটাও আমরা বের করব। এখন তো আমরা ইটের সংখ্যা বের করব, অর্থাৎ এই সোলিং কাজ করার জন্য কতগুলো ইট ব্যবহার করা হচ্ছে সেই ইটের সংখ্যা বের করব। ইটের সংখ্যা দেখো, আমরা টোটাল কাজ করছি হচ্ছে 37.7 বর্গমিটার। এখন আমরা জানি যে 1 বর্গমিটার এক স্তর ইটের ফ্ল্যাট সোলিং করতে হলে 31টা ইট লাগে। তোমরা যদি কেউ না জানো তাহলে লিখে নিতে পারো, এটা হচ্ছে 1 বর্গমিটার এক স্তর ইটের ফ্ল্যাট সোলিং করতে ফ্ল্যাট সোলিংয়ে ইট লাগে বা ইটের সংখ্যা সেটা হচ্ছে 31টা। এখন এই 31টা কিভাবে আসলো সেটাও কিন্তু তোমাদের সাথে আলোচনা করা হয়েছে বা তোমাদের জানার কথা। এখন এই বিষয়টা আমি আরেকটু রিভিউ করে দিই। দেখো, আমরা ইটের ফ্ল্যাট সোলিং কিভাবে করি, যে এটা যদি একটা ইট হয় তাহলে আমরা বলতে পারি যে এটা হচ্ছে ইটের দৈর্ঘ্য, এটা হচ্ছে ইটের প্রস্থ, আর এটা হচ্ছে ইটের পুরুত্ব। ইটের ফ্ল্যাট সোলিংটা যখন করা হবে তখন আমরা ইট সাজাবো হচ্ছে ঠিক এইভাবে। তো দেখো, আমাদের টোটাল ক্ষেত্রফল হচ্ছে 37.7 বর্গমিটার। এই ক্ষেত্রফলটুকুর মধ্যে ইট সাজাতে হবে এইভাবে। তো এইভাবে যদি সাজাই তো টোটাল যদি 37.7 বর্গমিটার আমরা যদি ক্ষেত্রফল পাই, তাহলে একটা ইট কতটুকু ক্ষেত্রফল দখল করছে সেই পরিমাণটা যদি জানি এবং সেইটা একটা ইটের ক্ষেত্রফলকে যদি আমরা এই টোটাল ক্ষেত্রফল দ্বারা ভাগ করি তাহলে কিন্তু ইটের সংখ্যা চলে আসবে। তাহলে একটা ইট কতটুকু জায়গা দখল করছে দেখো, এই দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর জায়গা দখল করছে। তাহলে ইটের ফ্ল্যাট সোলিং যখন করা হবে তখন ইট জায়গা দখল করবে হচ্ছে দৈর্ঘ্য বরাবর এবং প্রস্থ বরাবর। তাহলে আমরা বলতে পারি যে আমাদের টোটাল 1 বর্গমিটার জায়গায় যদি ইটের ফ্ল্যাট সোলিং করা হয় তাহলে কয়টা ইট লাগবে, তাহলে একটা টোটাল হচ্ছে ক্ষেত্রফল ফ্ল্যাট সোলিং করছে আমরা 1 বর্গমিটার ধরে নিলাম। তো 1 বর্গমিটারের জন্য কয়টা ইট লাগবে সেটা যদি বের করতে চাই তাহলে টোটাল 1 বর্গমিটার নিচে হচ্ছে একটা ইটের ক্ষেত্রফল। তো একটা ইটের ক্ষেত্রফল কি হবে, যতটুকু জায়গা দখল করবে সেই জায়গার ক্ষেত্রফল। তাহলে জায়গা দখল করছে হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ বরাবর, তাহলে ওই ইটের দৈর্ঘ্য এবং প্রস্থ যদি গুণ করে দিই তাহলে দখলকৃত জায়গার ক্ষেত্রফল পাচ্ছি। তাহলে একটা ইটের দৈর্ঘ্য আমরা জানি 0.254 ইন্টু প্রস্থ জানি হচ্ছে 0.127, এটা মিটারে, তোমাদের সবার জানার কথা। তাহলে দেখো, এই হিসাবটা যদি করি তাহলে কিন্তু আমরা 1 বর্গমিটার জায়গায় ইটের ফ্ল্যাট সোলিংয়ের জন্য ইটের সংখ্যা পেয়ে যাব। তাহলে টোটাল পরিমাণ হচ্ছে 1 বর্গমিটার ভাগ একটা ইটের ক্ষেত্রফল 0.254 ইন্টু 0.127, এই মানটা আসবে, তোমরা একটু ক্যালকুলেশন করে দেখো, 31টা। তাহলে এখানে তোমরা লিখতে পারো 31টি। এই জন্য আমরা এটা একবারে মুখস্থ রাখবো যে 1 বর্গমিটার জায়গায় এক স্তর ইটের ফ্ল্যাট সোলিং করতে ইটের সংখ্যা বা ইট লাগে 31টা। তাহলে টোটাল এত বর্গমিটার জায়গায় কয়টা লাগবে, তো একটার জন্য যদি 31টা লাগে তো এত বর্গমিটারের জন্য কত লাগবে সেই 31 এর সাথে গুণ করে দিব। তাহলে এখান থেকে আমরা ইটের সংখ্যা পেয়ে যাব 37.7 গুণ হচ্ছে 31। তাহলে এখান থেকে আমরা ইটের সংখ্যা পাচ্ছি 1168.7। তো এটাকে আমরা একটা রাউন্ড ফিগারে নিয়ে আসব, সেটা ধরে নিচ্ছে 1170টি ইট লাগবে। এখন এই 1170টা ইটের দাম কত সেই দামটা আমাদের বের করতে হবে। তো আমরা এখানে ধরে নিতে পারি, যেহেতু আমাদের দরটা দেয়া নাই, তো আমরা একটা নির্দিষ্ট বাজার মূল্য বা বর্তমান বাজার মূল্য অনুযায়ী ধরে নিতে পারি যে 1000 ইটের মূল্য, 1000টি ইটের মূল্য এটা হচ্ছে 7000 টাকা ধরে নিতে পারি। তো দেখো, 1000টা ইটের মূল্য যদি 7000 টাকা হয়
তাহলে 1170টা ইটের মূল্য আমরা বের করতে পারবো। কিভাবে বের করতে পারবো? তোমরা অনেকে চাইলে ঐকিক নিয়মও বের করতে পারো যে 1000টা ইটের মূল্য 7000, তাহলে একটা ইটের মূল্য কত এবং এতটা ইটের মূল্য কত, এভাবেও বের করতে পারো, অথবা তোমরা একবারে বের করতে পারো এভাবে যে ইটের সংখ্যা আমরা পাইছি, অতএব খরচ, অর্থাৎ ইটের জন্য কি পরিমাণ খরচ হবে, খরচের পরিমাণ। দেখো 1000টা ইটের মূল্য হচ্ছে 7000 টাকা, তাহলে একটা ইটের মূল্য কত, 7000 ভাগ হচ্ছে 1000 গুণ আমাদের এতগুলো ইটের মূল্য বের করতে হবে, তাহলে এর সাথে গুণ দিয়ে দিব 1070টা ইটের জন্য। তাহলে এই মানটা আমরা এখন বের করে ফেলি, তাহলে ইটের মূল্য আমরা পেয়ে যাচ্ছি 7000 ভাগ হচ্ছে 1000 গুণ 1170, তাহলে 8190 টাকা, 8190 টাকা। তাহলে দেখো আমাদের এই দুইটা কক্ষের জন্য ইটের ফ্ল্যাট সোলিং করতে বালির জন্য খরচ হচ্ছে 905 টাকা আর ইটের জন্য খরচ হচ্ছে 8190 টাকা। তো আমাদের এখানে বলা হচ্ছিল মালামাল বাবদ মোট কত খরচ হবে, তো জাস্ট এখানে মালামাল বাবদ খরচ বের করতে বলা হয়েছে। তো এই জন্য মালামাল হচ্ছে একটা হচ্ছে বালি ছিল আর একটা ইট ছিল, তো এই জন্য বালির যে হিসাবটা ছিল সেটা 905 টাকা আর ইটের হিসাবটা আসছে 8190 টাকা। এই দুইটা যোগ করে দিলেই কিন্তু আমরা মালামাল বাবদ মোট খরচের পরিমাণ পেয়ে যাব। তাহলে এখন এখানে লিখতে পারো যে মালামাল বাবদ মোট খরচের পরিমাণ, প্রথমটা ছিল 905 টাকা যোগ হচ্ছে 8190 টাকা, তাহলে এটা যোগ করে দাও, 905 যোগ 8190, তাহলে টোটাল হচ্ছে 9095। এটাই হচ্ছে আমাদের টোটাল অ্যান্সার, অর্থাৎ এই চিত্রে প্রদর্শিত যে ইমারত আছে এই ইমারতের দুইটা কক্ষের জন্য ইটের ফ্ল্যাট সোলিং করতে মালামাল বাবদ আমাদের খরচ হবে হচ্ছে 9095 টাকা। তো এখন তোমাদের যদি এইরকম অন্য কোনো প্ল্যান থেকে পরীক্ষায় এই দফার কাজটা আসে বা তোমরা যখন বাস্তব ক্ষেত্রে এই দফাটার কাজ হিসাব করতে যাবা, তখন কিন্তু এই প্রসিডিউরে তোমরা হিসাবটা করবা, তাহলে এক্স্যাক্ট হিসাবটাও পাবা এবং সহজভাবে এবং নির্ভুলভাবে হিসাবটা করতেও পারবা। ধন্যবাদ সবাইকে।